নমস্কার বন্ধুরা, আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলে আসুন, আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। আমরা আগের একটি ভিডিওতে আমরা দিকবল এবং গ্রহদের তুঙ্গস্থ বল নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে বিভিন্ন দিক অনুযায়ী গ্রহরা বলশালী হতে পারে। তো সেখানে পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক এবং সেখানে আমরা চারটি ভাবকে নিয়েছিলাম: লগ্ন, সপ্তম ভাব, চতুর্থ ভাব, দশম ভাব। লগ্নভাবে কোন কোন গ্রহ বলশালী হয়, সপ্তম ভাবে কোন গ্রহ বলশালী হয়, চতুর্থভাবে কোন গ্রহ বলশালী হয়, দশমভাবে কোন গ্রহ বলশালী হয়, এগুলি নিয়েই কিন্তু দিকবল। আর আমরা যে তুঙ্গস্থ বল আমরা যেটা বলি সেটি হচ্ছে যে এক একটা রাশিতে এক একটা গ্রহ কিন্তু তুঙ্গস্থ প্রাপ্ত হয়। সেখানে রাশি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রাশির ডিগ্রিও গুরুত্বপূর্ণ। একটা সার্টেন ডিগ্রিতে এক একটা গ্রহ বলশালী হয়। তো অনেক সময় আমরা দেখি কি যে সেই ডিগ্রিটি হয়তো পেল না, কিন্তু সেই রাশিতে পার্টিকুলার কোনো একটি গ্রহ অবস্থান করছে, যে রাশিতে সেই গ্রহটি তুঙ্গস্থ হয় সেই রাশিতেই আছে, কিন্তু ডিগ্রিগত দিক দিয়ে কিন্তু তুঙ্গস্থ হয়নি। সেক্ষেত্রেও কিন্তু পজিটিভ ফলই পাবে। তবে ডিগ্রিগত দিক দিয়ে এবং রাশিগত দিক দিয়ে যখন একসঙ্গে তুঙ্গস্থ হচ্ছে তখন তার ফল কিন্তু অনেক বেশি পরিমাণে সে পাবে। তো আজকের আমাদের যে আলোচ্য বিষয়টি সেটি হচ্ছে গ্রহের কালবল আর চেষ্টা বল। তো কালবল আমাদের জানতে গেলে সেখান থেকে আমাদের তিন ধরনের কালবল আছে, যেটা আমরা পিকচারে দেখিয়েছি। তিন ধরনের কালবল আছে: দিবাকাল, রাত্রিকাল এবং সর্বকাল। এই যে তিনটে কাল, মানে দিবাকাল মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, রাত্রিকাল মানে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত, আর সর্বকাল মানে সূর্যোদয় থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত। এবার ঘটনাটা হচ্ছে কি যে বিভিন্ন যে গ্রহরা আছে তারা কোন সময় বেশি বলশালী হয়, দিনের যে বিভিন্ন সময়গুলো, সেই সময়গুলো অনুযায়ী এক একটা গ্রহ বলশালী হতে পারে। যেমন দিবাকালে কোন কোন গ্রহ বলশালী হয়: রবি, বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এই গ্রহগুলি কিন্তু দিবাকালে বলবান হয়। রাত্রিকালে কোন কোন গ্রহগুলি বলবান হয়: চন্দ্র, মঙ্গল এবং শুক্র গ্রহ, এরা রাত্রিকালে বলবান হয়। আর সর্বকালে বলবান গ্রহ হচ্ছে বুধ। বুধ হচ্ছে কি যে কোনো সময়ে সে বলবান অবস্থায় থাকে। তো এটা একটা কিন্তু মানে আমরা যখন শুরু করব কোনো জিনিস প্রেডিকশন করার সময় আমাদের মাথায় কিন্তু এগুলো থাকবে। এটা ইন জেনারেল সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এরপর আমরা বিভিন্ন চার্টে আমাদের দেখতে হবে কি যে ওই চার্টে ওই গ্রহটি কেমন অবস্থায় আছে, সেই বিচার বিশ্লেষণটিও আমাদের করতে হবে। তো এটা আমরা জানছি এই কারণেই যে আমাদের যে সেই গ্রহটি বলবান হোক বা দুর্বল হোক, সেটিকে আমরা তার যে বলবান হলে তার বলবান হওয়ার ক্ষমতা কতটা, সে দুর্বল হলে তার দুর্বল হওয়ার ক্ষমতা কতটা, এই সম্পর্কে ধারণা পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে এই ধরনের তুল্যমূল্য জিনিসগুলো জানতে হবে। যদিও আমরা এগুলো একেবারেই গোড়ার দিকের ব্যাপার, তো এগুলো আমরা অনেক সময় অমিট করে যাই। তো এগুলো যদি আমাদের মাথায় থাকে, এগুলো তো শুরুর দিকে এটা মাথায় থাকবে আমাদের কোনো গ্রহের সম্পর্কে ধারণাটা, তারপরে তার পার্টিকুলার কোনো একটি চার্টে ওই গ্রহটি কেমন অবস্থায় আছে সেটি আমাদের দেখতে হবে, দেখে আমাদের বিচার ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেই জন্য এই ছোটোখাটো জিনিসগুলো আমরা অমিট করে যাই। তো এগুলো আমাদের মাথায় রাখলে ভালো হয়। 2 নম্বর হচ্ছে কি যে চেষ্টা বল। চেষ্টা বলের ক্ষেত্রে আমাদের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন এগুলো আমাদের জানতে হবে ধারণা। উত্তরায়ণ কাকে বলছি আমরা না, রবি মকর রাশি থেকে মিথুন রাশি পর্যন্ত তার যে ভ্রমণকাল তাকে আমরা উত্তরায়ণ বলবো। আর একটা রাশিতে রবি যদি 1 মাস করে থাকে, তাহলে মকর রাশি থেকে যখন সে মিথুন রাশি পর্যন্ত যাবে সেটি উত্তরায়ণ। আবার রবি কর্কট রাশি থেকে ধনু রাশি পর্যন্ত যে ভ্রমণকাল তাকে আমরা দক্ষিণায়ন বলবো। কারণ চেষ্টা বলটি কি হয়েছে, চেষ্টা বলের ক্ষেত্রে কি
আমরা জানবো না রবি উত্তরায়ণ যখন চলবে রবির, তখন সে বলবান হবে। তার মানে যখন মকর রাশি থেকে মিথুন রাশি পর্যন্ত রবির যে ভ্রমণকাল, এই সময়ে রবি বলবান থাকে। এটি আমি জানলাম। জানার পরে ওই রবিকে দেখতে হবে ওর চার্টে কেমন অবস্থায় আছে। তাহলে কোনো একজনের বার্থ চার্টে আমরা যদি দেখি রবি সেখানে মকর থেকে মিথুন রাশির মধ্যে কোনো একটি গ্রহ অবস্থান করছে, তখন আমরা ধরে নেব কি যে চেষ্টা বলে বলিয়ান হয়ে গেছে রবি গ্রহটি। এখানে +1 সে নাম্বার পেল। এরপর যখন তার বার্থ চার্টে আমি যদি দেখি যে নেগেটিভ অবস্থায় বসে আছে কোনো রকম নাক্ষত্রিকভাবে হোক বা দৃষ্টিগতভাবে, তখন আবার সেখানে -1 চলে আসলো। তাহলে আগে যে আমি চেষ্টা বলে +1 দিয়েছি, আর ওই সময় আমি দেখলাম যে এটা -1 পাচ্ছে তার চার্ট বিশ্লেষণ করে কোনো একটা দিক থেকে, তখন আগের +1 এখন -1, তার মানে 0-তে পৌঁছে গেছে। তো এইভাবেই কিন্তু আমাদেরকে কাউন্ট করে করে যেতে হবে যে কত দিক থেকে আমরা পজিটিভিটি পাচ্ছি আর কত দিক থেকে আমরা নেগেটিভিটি পাচ্ছি। এর প্লাস মাইনাস করে লাস্ট রেজাল্টটা কি আসছে। তাহলে রবিকে আমরা এইভাবে আমরা দেখব যে সে উত্তরায়ণে আছে না দক্ষিণায়ন যখন চলছে তখন তার জন্ম হয়েছে কোনো একজন ব্যক্তি। তো রবি যদি চার্টে দেখা যায় যে এই মকর থেকে মিথুন রাশির মধ্যে যে কোনো একটি গ্রহে অবস্থান করছে, তাহলে অবশ্যই বলবান। আর অন্যান্য যে গ্রহ, তার মধ্যে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, এই গ্রহগুলির ক্ষেত্রে কি নিয়ম আছে চেষ্টা বলের ক্ষেত্রে? না, বক্রী অবস্থায় এরা বলবান হয়। যখন বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি এরা বক্রী থাকবে, তখনই এরা বলশালী হয়। আর বাদবাকি চন্দ্র, রাহু, কেতুর ক্ষেত্রে কি নিয়ম আছে? না, এখানে এদের কোনো চেষ্টা বল নেই। এই প্রসঙ্গে যখন আমাদের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন আসলো, তখন আমাদের অয়ন বলটিকেও আমাদের একটু জেনে নিতে হবে। উত্তরায়ণে যেমন রবি বলশালী হয়, অয়ন বলের ক্ষেত্রে সেখানে চেষ্টা বলে যেমন এই নিয়মটি আছে, অয়ন বলের ক্ষেত্রে আবার নিয়ম হচ্ছে কি যে উত্তরায়ণের ক্ষেত্রে রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, রাহু, কেতু এরা বলশালী। আর দক্ষিণায়নের ক্ষেত্রে চন্দ্র, বুধ, শনি হচ্ছে বলশালী। তো বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। একটা গ্রহ যে তার যে বলবত্তা সেটি বিচার করতে গেলে সে তার দিক বল, তুঙ্গি বল, চেষ্টা বল, হ্যাঁ, তারপর কাল বল এবং অয়ন বল এবং স্থান বল বা বর্গ বল, আর কি যাই বলি না কেন। তো এই সবগুলি সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে যখন আমরা যাব, তার চার্ট বিশ্লেষণে যখন যাব, সেক্ষেত্রে কিন্তু আমাদের বোঝা অনেকটা সুবিধা হয়ে যাবে যে এই পার্টিকুলার গ্রহটি এই ব্যক্তির জন্য কি নিয়ে আসতে পারে।